আসসালামু আলাইকুম, স্বাগত প্রত্যেককে আজকের এই পর্বে। তো আমরা আজকের এই পর্বে শিখব চতুর্ভুজের লেকচার 2। তো লেকচার 2 অর্থাৎ 2 নাম্বার পর্বে আমরা পড়ব চতুর্ভুজের প্রকারভেদ। আমরা চতুর্ভুজের প্রকারভেদ শিখব। প্রকারভেদ, চতুর্ভুজ কত প্রকার, কি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা পড়ব ইনশাল্লাহ আজকের এই পর্বে। তো আমরা বই ধরে ধরে শিখবো ইনশাল্লাহ, যেন চতুর্ভুজে তোমরা বস হয়ে যাও ইনশাল্লাহ। তো দেখো, আমি যদি তোমাদেরকে আমরা চতুর্ভুজের প্রকারভেদ দেখাই। দেখো, আমরা এই পর্বে এখন দেখো, ঠিক আছে, চতুর্ভুজের প্রকারভেদ। চতুর্ভুজের প্রকারভেদ, অ্যাকচুয়ালি চতুর্ভুজ কত প্রকার? সরি, আমার এইখানে প্রবলেম হয়ে গেল। লেখাটা একটু প্রবলেম হয়েছে, তো থাক, যা হোক। চতুর্ভুজের প্রকারভেদ আমরা 1 নম্বর প্রকার যেটা শিখবো সেটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক কি? সামান্তরিক হচ্ছে একটি চতুর্ভুজ। কিভাবে চতুর্ভুজ হয়? দেখো, চতুর্ভুজটা আমরা জানি যে যার 4টি কোণ থাকে, মানে 4টি বাহু থাকে। চতুর্ভুজের 4 বাহু থাকে। এবং দেখো তো, সামান্তরিক, এটা একটা সামান্তরিক। ধরো এখানে এ বিন্দু, এটা বি বিন্দু, সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। তো এটা একটা চতুর্ভুজ। কেন? কারণ এ ডি, বি এ, বি সি এবং সিডি 4টি বাহু না? তো 4টি বাহু দ্বারা গঠিত চিত্রই তো একটি চতুর্ভুজ। তো এটি একটি চতুর্ভুজ। এবং এই চতুর্ভুজের এ বি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি এবং বিসি সমান্তরাল এডি। এখন বলবা স্যার সমান্তরাল কি, তাই না? সমান্তরাল আবার কি? সরি, একটা মিনিট। এখন প্রশ্ন আসে, সমান্তরাল কি? আমি একটু যদি বলি, সমান্তরাল হচ্ছে, ধরো এটা একটা রেখা এবং এটা একটা রেখা। তো এই রেখার মধ্যে এই বিন্দু থেকে এই পয়েন্টে, এই বিন্দুতে যে দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কি সমান না, ইকুয়াল না? এবং প্রত্যেকটা বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দু, দুইটা রেখার মধ্যে প্রত্যেক বিন্দু কিন্তু সমান দূরত্ব রয়েছে। তার মানে এই রেখা সাপেক্ষে এই রেখাটা সমান্তরাল। বুঝছো? দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সমান থাকে প্রত্যেক বিন্দু পয়েন্টে, তাহলে এই দুইটা রেখা সমান্তরাল। দেখো তো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এই রেখা সাপেক্ষে এই রেখার প্রত্যেকটা বিন্দু কি দূরত্ব সমান না? তার মানে কি এই রেখা সাপেক্ষে এই রেখাটা সমান্তরাল। এখন বলা সমান্তরাল হয় না কখন? তো একটা রেখা আমি এইভাবে দিলাম, আর একটা রেখা করলাম কি এইরকম দিলাম। তার মানে কি এই রেখার এই পয়েন্ট এবং নিচের রেখার এই পয়েন্ট যেই দূরত্ব, যদি আমি একটু দূরে যাই, ধরো এই রেখার এই পয়েন্টে নিচের রেখার এই পয়েন্টে দূরত্ব কি সমান আছে? বলো তো। এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাই এ বি দূরত্ব, এটা সি পয়েন্ট যদি ধরে, এটা যদি ডি পয়েন্ট ধরে, তাহলে এ বি দূরত্ব আর সি এর দূরত্ব কি সমান না তো? তার মানে কি এই রেখা এবং এই রেখা তারা সমান্তরাল না। তারা কি সমান্তরাল নয়। বুঝতে পারছো? তো সমান্তরাল রেখাগুলোই সমান্তরাল হয়। অর্থাৎ দেখো, এই রেখা এবং এই রেখা, এই দুইটা বাহুর ক্ষেত্রে প্রতিটা পয়েন্টের দূরত্ব কিন্তু সেম। দেখছো? প্রতিটা পয়েন্টের দূরত্ব সেম। তার মানে কি এই রেখার সাপেক্ষে, মানে এ বি রেখার সাপেক্ষে সিডি রেখা হচ্ছে সমান্তরাল, আবার বিসি রেখার সাপেক্ষে এডি রেখা সমান্তরাল। তো সামান্তরিক কি? সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। মানে এ বি বাহু এর বিপরীত বাহু কি সিডি বাহু, এবং বি সি বাহুর বিপরীত বাহু হচ্ছে এডি বাহু। এই বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাই এরা হচ্ছে সামান্তরিক। এবং এই বাহু দ্বারা, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র রয়েছে, এটাকে বলে আমাদের সামান্তরিক ক্ষেত্র। ঠিক আছে? তো হোপফুলি তোমরা আমাদের এই পড়াগুলো বুঝতে পারছো। তো এখন দেখো, আমরা আশা করছি তোমরা সামান্তরিক বুঝতে পারছো।
দেখো আমরা যদি বই থেকে একটু দেখে আসি যে সামান্তরিক বিষয়ে কি বলছে বইয়ে। সামান্তরিক কি বলছে যে এই চতুর্ভুজের প্রকারভেদের ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রে বলছে যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তা সামান্তরিক, এবং সামান্তরিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিক ক্ষেত্র বলে। ঠিক আছে, তো আমি যদি একটু দেখাই, দেখো তো অপর পেজে 126 নম্বর পেজে কি বলছে। আচ্ছা, এই সামান্তরিকের চিত্রটি, এই যে এটা হচ্ছে একটা সামান্তরিক। কিভাবে? কারণ এই যে বিপরীত বাহু কোনটি, এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এই বাহু, এবং এই নিচের বাহুর বিপরীত বাহু হচ্ছে উপরের বাহুটি। তার মানে কি এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তো সমান্তরাল কি তোমরা তো বুঝতেই পারছো, কারণ প্রত্যেকটা এই রেখা থেকে এই রেখা দূরত্ব প্রত্যেক পয়েন্টে সমান। কারণ যদি আরেকটু জুম করে বোঝাই তোমাদেরকে, সেটা হচ্ছে দেখো তো, একটা মিনিট, তোমরা আমাকে একটু বোঝানোর জন্য সময় দাও। সেটা হচ্ছে ধরো আমি এখানে একটা রেখা অঙ্কন করলাম। আচ্ছা, আমি এখানে সুন্দর যে রেখা, এটা একটা রেখা অঙ্কন এবং নিচে আরও একটি রেখা অঙ্কন। এই দুইটা রেখা কি পরস্পর সমান্তরাল হবে না? কিভাবে হবে দেখো তো, আমি তো একটু দেখাই। এই রেখাকে যদি ধরো আমি এটা, আচ্ছা এটা দেখাতে পারতেছি না, বুঝছো, এটা আমি একটু দেখাতে পারলাম না যদিও, যদি আচ্ছা এইভাবে দেখাই, ধরো এই রেখাকে যদি এই রেখার উপর স্থাপন করি, এইখান থেকে নিয়ে যে এই রেখার উপর স্থাপন করি, তাহলে দেখা যাবে এই রেখাটি এই রেখার উপরে গিয়ে পড়বে, সরাসরি উপরে, মানে এখানে কোনো দূরত্ব হবে না, একটু দূরত্ব হবে। তার মানে কি একটা রেখা যদি অন্য একটা রেখার উপরে গিয়ে পড়ে, হ্যাঁ, তাহলে কি তাদের মধ্যবর্তী কোণ হয় কত? এই রেখার উপর এই আরেকটা রেখা যদি অঙ্কন করি, তাহলে এদের মধ্যবর্তী কোণ থাকে না, কোণ হয় 0 ডিগ্রি, বুঝছো। তো যারা সমান্তরাল বাহু, দুইটা বাহু যদি সমান্তরাল হয়, তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, বুঝছো। যে কোনো দুইটা রেখা এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে ওই দুইটা রেখা পরস্পর সমান্তরাল। সমান্তরাল, ওই দুইটা রেখা পরস্পর সমান্তরাল। আমার মনে হয় তোমরা সমান্তরাল বিষয় বুঝতে পারছো। অ্যাকচুয়ালি আমি কেন সমান্তরাল বিষয় নিয়ে এত কথা বললাম, এটা কারণ হচ্ছে সমান্তরাল যদি না বোঝো, তাহলে অ্যাকচুয়ালি চতুর্ভুজ বা জ্যামিতির কোনো কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তো ধন্যবাদ। তো আমরা সমান্তরাল বুঝলাম এবং সামান্তরিক বুঝছি। হ্যাঁ, তো আমরা এখন দেখব আয়ত। আয়ত বিষয়টা কি দেখো তো, বলছে যে আয়ত যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাই আয়ত। তার মানে কি, এই যে এখানে একটি আয়ত এবং আয়ত কি একটি সামান্তরিক। কেন? কারণ দেখো তো, সামান্তরিক ক্ষেত্রে আমরা কি জানি, যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তার মানে কি এই বাহু সমান্তরাল এই বাহু, এবং এই বাহুর বিপরীত বাহু এই বাহু, এবং এরা দুজন কি উভয় সমান্তরাল না? মানে কি এই বাহুটিকে নিয়ে এই বাহুর উপরে স্থাপন করা যাবে। কিভাবে? ধরো এই বাহুটিকে আমি ধরে যদি এই বাহুর উপরে রাখি, তার মানে কি এই বাহুর সাথে মিলে যাবে না, এই বাহুর উপরে পড়বে না। তো দুইটা বাহু যে একটা উপর আরেকটি উপরে থাকে, তাদের মধ্যবর্তী কোণ হয় কত? 0 ডিগ্রি। তাহলে সমান্তরাল বাহুর কোণ তো 0 ডিগ্রি হবে। তার মানে এই বাহু সাপেক্ষে এই বাহুটা কি সমান্তরাল বাহু। ঠিক আছে, তার মানে কি যেহেতু বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাই এটা সামান্তরিক আমরা বলতে পারি। তো এটাকে সামান্তরিক সামান্তরিক আমরা বলতে পারি। হ্যাঁ, এবং এটা এখন আয়ত কিভাবে হইল, বলছে যে যে সামান্তরিক একটি কোণ সমকোণ। এখন সমকোণ কি, এই যে একটা বাহু, এই বাহু এবং নিচের বাহু, এই দুইটার মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো যাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রিকে আমরা বলি এক সমকোণ বা সমকোণ বলে থাকি। বুঝতে পারছো? 90 ডিগ্রিকে আমরা সমকোণ বলি। যেহেতু এদের কোণগুলো সমকোণে আছে, তাই কি আয়ত, এটা একটি আয়ত। যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি থাকে, অর্থাৎ কি সমকোণ থাকে, তো সেটা একটা আয়ত। তো হোপফুলি তোমরা বুঝতে পারছো। দেখো বলছে যে আয়তের 4টি কোণই সমকোণ থাকে, একটি কোণ সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, এটিও সমকোণ। তো আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে, এটা তো তোমরা জানো। এখন দেখো সমকোণ তুমি কিভাবে বুঝতে পারবে, দেখি ধরো এটা একটা রেখা, এই রেখার উপর সরাসরি সোজা উপরে আর একটা রেখা তুমি অঙ্কন করো। হ্যাঁ, তাহলে এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, যা আমরা এক সমকোণ বলি, এবং শুধু সমকোণ বলতে পারো। সমকোণ বলতে এক সমকোণকে বোঝাই। তার মানে দেখো তো, এই আয়তের এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী কোণ কি সোজা উপরে লম্ব না, লম্ব বরাবর। হ্যাঁ, তাই এটি একটি আয়ত। তো হোপফুলি তোমরা আয়ত বুঝতে পারছো। এখন যেহেতু তোমরা চতুর্ভুজ আগের লেকচারটিতে তোমরা
চতুর্ভুজ বুঝতে পারছিলা, এবং এই লেকচারটিতে সামান্তরিক এবং আয়ত বুঝতে পারছো, এবং এরই মধ্যে দিয়ে তোমরা সমান্তরাল বাহু, বিপরীত বাহু, শীর্ষবিন্দু, সমকোণ এই বিষয়গুলো বুঝতে পারছো। তার মানে কি অন্য বিষয়গুলো আমাদের বুঝতে এখন আর সময় লাগবে না, আমি শুধু দেখাই দেবো, তোমরা ইজিলি বুঝতে পারবে ইনশাল্লাহ। তো দেখো আমি যদি এখন রম্বসের ক্ষেত্রে যাই, রম্বসের ক্ষেত্রে কি বলছে, এটা একটি রম্বস। রম্বস কিভাবে হয় দেখো, রম্বস এমন একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুগুলো দৈর্ঘ্য সমান। এখন বলো, আমি কিন্তু তোমাদের লেকচার একে বুঝিয়েছি সন্নিহিত বাহু কি। সন্নিহিত বাহু হচ্ছে যেই শীর্ষবিন্দু, ধরো এটা কি একটা শীর্ষবিন্দু, যে শীর্ষবিন্দুর বা যে দুটি বাহুর যে দুটি বাহু একটি বিন্দুতে যা মিলিত হয়, বা একটি শীর্ষবিন্দু থেকে যে দুটি বাহু বের হয়েছে বা চলে গেছে, হ্যাঁ, তো এটাকে কি বলি আমরা, সন্নিহিত বাহু। মানে এই শীর্ষবিন্দু থেকে যে দুইটা বাহু মিলিত হয়েছে বা তো উৎপন্ন হয়েছে, এই দুইটা বাহুকে আমরা বলি সন্নিহিত বাহু। তার মানে কি এই বাহু সন্নিহিত বাহু, এই বাহু। যদি আমি এটাকে শীর্ষবিন্দু ধরি, তো এই শীর্ষবিন্দুর সন্নিহিত বাহু কোনটি, এটি এবং এটি। তো এই পাশাপাশি যে দুইটা বাহু আছে এরাই কি সন্নিহিত বাহু। তো এটি একটি রম্বস, এবং রম্বসের সন্নিহিত বাহুর দৈর্ঘ্যগুলো সমান। তো এই সন্নিহিত বাহু, তার মানে এই বাহু সন্নিহিত বাহু, এই বাহু, তার মানে এই বাহু সমান এই বাহু। এখন বলো তো, এই যে একটা শীর্ষবিন্দু না, তো এই শীর্ষবিন্দুর যেহেতু রম্বসের সন্নিহিত বাহুগুলো সমান, এই সন্নিহিত বাহু কোনটি, এটি এবং এটি, এই দুটি সন্নিহিত বাহু না, তো এই বাহু সমান এই বাহু হবে। এখন প্রশ্ন হলো, এই বাহুটি সমান কি এই বাহু না, এবং যেহেতু এই বাহু সমান এই বাহু হলো, তার মানে কি এই বাহুটি সমান এই বাহু। তোমরা কি বুঝতে পারতেছ? আমাকে একটু বলো তো, তোমরা কি বুঝতে পারলে কিনা? আমি তো অনেক কিছু বুঝালাম, তুমি বুঝতে পারলে কিনা? হ্যাঁ, বুঝতে পারছো? অর্থাৎ রম্বসের ক্ষেত্রে, রম্বসের যে 4টি বাহু থাকে, এই প্রত্যেকটা বাহুই অ্যাকচুয়ালি সমান, প্রত্যেকটা বাহুই সমান, কিন্তু রম্বসের সমকোণ হয় না, কোণগুলো সমকোণ না। কারণ কি, সমকোণ হওয়ার জন্য কি লাগে, এইটা একটা বাহু যদি হয়, তো এই বাহুর সমকোণ যদি হইতে হয়, তো এই বাহুর উপরে অন্য একটি বাহু লাগবে। তো এই দুইটা বাহু সমকোণ হবে, কেন, এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ হবে তখন 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রি হলে আমরা সেটাকে বলি সমকোণ। বুঝতে পারলা? কিন্তু এইখানে তো এই বাহুর উপর লম্ব বরাবর নাই, এই বাহু তো লম্ব বরাবর নাই, একটু মানে বাঁকা না, একটু বেঁকে গেছে, দেখছো এই পরিমাণ বেঁকছে না, এই পরিমাণ বেঁকে গেছে। তার মানে কোণটা সমকোণ নয়, তবে বাহু 4টি পরস্পর সমান। তাহলে, এবং এটি কিন্তু একটা রম্বস, কিন্তু এটি সামান্তরিক। কিভাবে সামান্তরিক? এর বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান্তরাল, এই বাহু এবং উপরের বাহু, নিচের বাহু উপরের বাহু কি পরস্পর সমান্তরাল না, তাই একটি সামান্তরিক এবং একটি চতুর্ভুজ বটে। কারণ কি, এর 4টি বাহু, একটি বাহু, দুইটা বাহু, তিনটে, 4টে বাহু হলে কি হয়, চতুর্ভুজ হয়। এবং ওই চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় তাহলে সামান্তরিক হয়। তাহলে এটা একটি চতুর্ভুজ, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, রম্বস একটি সামান্তরিক, হ্যাঁ। এবং 3 নম্বর পয়েন্ট, এর 4টি বাহুই সমান। 3 নম্বর পয়েন্ট কি, 4 বাহু সমান, হ্যাঁ, 4 বাহু পরস্পর সমান। 4 নম্বর পয়েন্টে বলতে পারো কি, এর কোণগুলো কি সমকোণ নয়। ঠিক আছে? তো আমি হোপফুলি আশা করছি তোমরা রম্বসটা বুঝতে পারছো। আমি একটু বই থেকে দেখাই, দেখো তো, রম্বস এমন একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। অর্থাৎ রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং 4টি বাহু সমান। দেখছো 4টি বাহু সমান না? তো রম্বসের সীমাবদ্ধ ক্ষেত্রকে রম্বস ক্ষেত্র বলে। ঠিক আছে, এখন আমরা দেখবো বর্গ। তো বর্গ কোনটি, এটি। দেখো বর্গ প্রথমে কি, বর্গকে যেহেতু বর্গের 4টি বাহু রয়েছে না, তো বর্গ একটি চতুর্ভুজ, হ্যাঁ, বর্গ একটি চতুর্ভুজ। 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট কি, বর্গের, দেখতে পাচ্ছ বর্গের কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। মানে কি, এই বাহু এবং এই পাশের বাহু সমান্তরাল না, এবং নিচের বাহু এবং উপরের বাহু কি সমান্তরাল। তো বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে কি বলি, সেটাকে আমরা সামান্তরিক। সামান্তরিক, তার মানে কি, বর্গ একটি চতুর্ভুজ এবং বর্গ একটি সামান্তরিক বটে। 3 নাম্বার, বর্গের যে 4টি বাহু, 4টি বাহু পরস্পর সমান, 4টি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে 4 বাহু সমান। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্ট। এবং 4 নাম্বার পয়েন্টে কি আছে দেখো তো, বর্গের ক্ষেত্রে দেখো, এই 3টা পয়েন্ট কিন্তু একটি রম্বসের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বর্গের স্পেসিফিক একটা হয়েছে, সেটা হচ্ছে বর্গের কোণগুলো, 4টি কোণ না,
এই যে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এইখানে একটা কোণ। কেন কোণ হলো 4টি? কারণ দুইটা বাহু যেখানে মিলিত স্থান, দুইটা বাহুর মিলিত স্থানে কোণ উৎপন্ন হয়, বুঝছো? তো এখানে যেহেতু দুইটা বাহু এভাবে 4টা বিন্দুতে দুইটা বাহু মিলিত হয়েছে, তার মানে কি 4টা কোণ উৎপন্ন হয়েছে। এবং প্রত্যেক কোণই কিন্তু এক সমকোণ, অর্থাৎ প্রত্যেক কোণই 90 ডিগ্রি করে বা সমকোণ। প্রত্যেক কোণ কি সমকোণ। তার মানে হচ্ছে এই বর্গের ক্ষেত্রে 4টি কোণ সমকোণ এবং এই এই হচ্ছে একটি বর্গ। তো বর্গের যে বৈশিষ্ট্যগুলো আমরা পাইলাম সেটা কি? বর্গ একটি চতুর্ভুজ, বর্গ একটি সামান্তরিক, বর্গের 4 বাহু সমান এবং বর্গের কোণগুলো সমকোণ। এখন বর্গ আর রম্বসের মধ্যে তাহলে পার্থক্য কি হলো? রম্বসের শুধুমাত্র কোণগুলো সমকোণ নয়, আর বর্গের কোণগুলো সমকোণ, তাছাড়া সব কিছুই সেম। আচ্ছা, আমাকে একটু বলো, তোমরা কি এই আজকের এই বিষয়গুলো কি বুঝতে পারলে কিনা? হ্যাঁ, আমার তো মনে হয় তোমাদের বোঝার কথা। বলো তো তোমরা বুঝতে পারলে কিনা? আমার মনে হচ্ছে এগুলা বোঝার কথা। আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে। এখন আমাদের প্রায় শেষ, এই লেকচারটি আমাদের প্রায় শেষ। এখন আমরা ট্রাপিজিয়াম আর ঘুড়ি এই দুটা বিষয় দেখে আমাদের 2 নাম্বার পর্ব শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো ট্রাপিজিয়াম কি? এখন দেখো, ট্রাপিজিয়াম হচ্ছে যেই চতুর্ভুজ এবং বা যে সামান্তরিকের ট্রাপিজিয়াম কিন্তু অ্যাকচুয়ালি সামান্তরিক নয়। তো বুঝো কেন সামান্তরিক নয়। দেখো, ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা পড়ি। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এটা কি? দেখো, এই বাহু, উপরে বাহু, ধরো এটাকে আমি এ ধরি, বিন্দুকে এই বিন্দুকে বি নামকরণ করলাম, এই বিন্দুকে সি নামকরণ করি, এই বিন্দুকে ডি নামকরণ করলাম। তাহলে এ বি বাহু, এই বাহুটা না, এবং সিডি বাহু নিচের বাহুটি, এই দুইটা বাহু কি সমান্তরাল? সমান্তরাল বটে, কিন্তু সমান নয়। সমান না হোক, কিন্তু সমান্তরাল তো। তোমরা কিন্তু নিশ্চয়ই সমান্তরাল বিষয়টা বুঝতে পারছো। সমান্তরাল, কিন্তু এ সি বাহু এবং বিডি বাহু কি পরস্পর সমান্তরাল? অ্যান্সার হচ্ছে না। কেন না? কারণ এই বাহুটা এবং এই বাহুর সমান্তরাল নয়। কেন? কারণ এই এ সি বাহুর এই বিন্দুটা নেই যদি, এবং বিডি বাহুর সমান এই বিন্দুটাকে নেই, এবং যোগ করে যে দৈর্ঘ্যটা পাবো, যদি এসি বাহুর নিচে একটা বাহু নেই এবং বিডি বাহুর নিচে একটা বাহু নেই, এবং এই দুটোকে যোগ করি, এদের দৈর্ঘ্য কি সমান হবে? সমান হবে না তো, এটা বেশি না। তার মানে কি, এই যে প্রত্যেক দৈর্ঘ্য যে বৃদ্ধি পাইল, তো বৃদ্ধি পাইলে পরস্পর সমান্তরাল থাকে না। যদি সমান হইতো তাহলে সমান্তরাল হইতো। অথবা এইভাবেও বলতে পারো, এসি বাহুকে যদি তুমি বিডি বাহুর উপরে রাখো, তাহলে এই দুইটা বাহু পরস্পর উপরে উপরে পড়বে না, বুঝছো? গ্যাপ তৈরি হবে। ধরা রাখলে যদি এমন গ্যাপ তৈরি হয়, এরকম গ্যাপ তৈরি হয়, তাহলে কি একটা কোণ তৈরি হলো না? হ্যাঁ, তো কোণ থাকলে এই কোণ একটা মান আছে না? মান কিন্তু আছে, তাহলে তারা সমান্তরাল হয় না। যদি এর মান যদি একটা আরেকটি উপরে পড়ে, তাহলে মান হবে কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে সমান্তরাল হয়। তো আমি তো মনে করি তোমরা সমান্তরাল বিষয়টা বুঝতে পারছো। এখন তাহলে দেখতে পাচ্ছ কি, এইখানে এই চতুর্ভুজের ক্ষেত্রে, আমি একটু সবগুলা মুছে দিই, তাহলে আমি কি দেখতে পাবো? আমি দেখতে পাবো যে এই বাহু আর এই বাহু সমান্তরাল। তার মানে একটি বাহু, দুইটি বাহু, তার মানে কি এক জোড়া বিপরীত বাহু। এটা বিপরীত কি? এই বাহু না? এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, কিন্তু অপর যে বিপরীত বাহুগুলো আছে এগুলো কিন্তু সমান্তরাল না। তো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। তাহলে ট্রাপিজিয়ামকে আমরা কি এই কি সামান্তরিক বলতে পারবো? না, অ্যান্সার হচ্ছে না। কেন? সামান্তরিকের 2 জোড়া বিপরীত বাহু সমান থাকে, 2 জোড়া। হ্যাঁ, তো ট্রাপিজিয়ামে যেহেতু এক জোড়া বিপরীত বাহু সমান, তাই ট্রাপিজিয়াম একটি সামান্তরিক নয়। তোমরা বুঝতে পারছো? আচ্ছা, 2 নাম্বার দেখো, কি বলতে পারবা? 2 নাম্বারে বলা যায় যে আচ্ছা থাক, এতটুকুই থাক। দেখো, ট্রাপিজিয়ামের সীমাবদ্ধ ক্ষেত্রকে ট্রাপিজিয়াম ক্ষেত্র বলে। তো আমি আশা করছি তোমরা ট্রাপিজিয়াম বুঝছো। এখন দেখো, তো ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ বলতে পারো, চতুর্ভুজ। ট্রাপিজিয়ামকে তোমরা চতুর্ভুজ বলতে পারো, কারণ কি চতুর্ভুজের 4টি বাহু থাকে, তাই না? তো ট্রাপিজিয়ামের কিন্তু 4টি বাহু থাকে, তাই ট্রাপিজিয়াম একটি চতুর্ভুজ, কিন্তু ট্রাপিজিয়াম সামান্তরিক নেই। এখন আমরা দেখব ঘুড়ি এবং ঘুড়ির মধ্যে দিয়ে আজকের আমাদের লেকচারটি 2 নম্বর লেকচার শেষ হতে যাচ্ছে। ঘুড়ি কি? এই যে একটা ঘুড়ি চিত্র। তো
তো ঘুড়ি চিত্রে দেখো তো, আমি যদি একটু বলি, দেখো এই যে একটা শীর্ষবিন্দু, এটাও কি একটা শীর্ষবিন্দু না? তো এই শীর্ষবিন্দুর সন্নিহিত বাহু কোনটি? এটি এবং এটি। এবং এই শীর্ষবিন্দুর সন্নিহিত বাহু কোনটা হবে? এটা হবে এবং এটা হবে। এখন তোমরা আমাকে বলো, সন্নিহিত বাহু তো বুঝলা, চিনলা। এখন আমি যদি বলি যে বিপরীত বাহু কোনটি, ধরো এটা একটা বাহু, এই বাহুর বিপরীত বাহু কোনটি হবে? এইটা হবে না তো, কারণ কি এই বাহু সন্নিহিত বাহু এটি, তাহলে বিপরীত বাহু কোনটি? এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এই বাহুটি। বুঝতে পারলা? এবং যদি বলি এই পাশের বাহু, এই বাহুর বিপরীত বাহু কোনটা হবে? এটা কি এটা হবে না? এই বাহুর বিপরীত হবে এই বাহুটি। বুঝতে পারলা? তাহলে এই বাহুটি সন্নিহিত বাহু কোনটা হবে? এই বাহুটি হবে। বুঝতে পারলে তোমরা? আমি যদি একটু নামকরণ করে আবার একটু বুঝাই, হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো তোমরা অন্যগুলো সবকিছুই পারবা, কিন্তু এখানে যদি স্ট্রং হয়ে থাকো তাহলে কিন্তু পরবর্তীতে আর কষ্ট করতে হবে না তোমাদের, ইনশাল্লাহ। ঠিক আছে? তো দেখো আমি একটু নামকরণ করি, এটাকে এ বাহু ধরলাম, এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু এবং এটাকে ধরলাম ডি বিন্দু, চারটে বিন্দু। এবং ডি বিন্দুর এই শীর্ষবিন্দুর এই বিডি যে বাহু, এই বাহুর সন্নিহিত বাহু হবে ডিসি। বুঝতে পারছো? এবং বিডি বাহুর বিপরীত বাহু তাহলে কোনটা হবে? এসি হবে। বুঝছো? আবার এই সিডি বাহু মানে এই বাহুটির সন্নিহিত বাহু কোনটি হবে? বিডি বাহু হবে। এবং সিডি বাহুর বিপরীত বাহু কোনটি হবে? এই ডিএ বাহু হবে। তাই না? ঠিক আছে, ঠিক আছে। তো এখন আরেকটা বিষয় দেখো, আরেকটি বিষয় যদি আমি তোমাদেরকে বলি, সেটি হচ্ছে দেখো তো, এই এবি বাহু মানে এই বাহুর যে দৈর্ঘ্য, এটা কি এসি বাহু দৈর্ঘ্যের সমান না? সমান দেখতে পাচ্ছ কিন্তু। আবার বিডি বাহুর দৈর্ঘ্য, যে এই বাহুর দৈর্ঘ্য, এবং সিডি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই পাশের বাহুর দৈর্ঘ্য, এই দুইটা দৈর্ঘ্য কি সমান? সমান দেখতে পাচ্ছ না? তার মানে কি এই যে এই বিন্দুর, এই শীর্ষবিন্দুর সন্নিহিত বাহুগুলো দৈর্ঘ্য সমান, এবং এই শীর্ষবিন্দুর সন্নিহিত বাহুগুলো দৈর্ঘ্য সমান। তাই না? তো চতুর্ভুজটা মানে ঘুড়িটা অ্যাকচুয়ালি কি, যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান একে ঘুড়ি বলে। তার মানে কি এই যে এ বি সি ডি চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু কোনটা? এ বিন্দুর জন্য বিএ এবং এসি এটা কি এক জোড়া সন্নিহিত বাহু, এবং ডি বিন্দুর জন্য বিডি এবং ডিসি এটা কি অন্য আরেক জোড়া সন্নিহিত বাহু। এবং এই দুই জোড়া সন্নিহিত বাহুর কি দৈর্ঘ্য সমান না? অর্থাৎ কি বিএ সমান সি এ বাহু এর দৈর্ঘ্য সমান, আবার বিডি বাহুর দৈর্ঘ্য সমান সিডি বাহুর দৈর্ঘ্য। আমি আশা করছি তোমরা হোপফুলি বুঝতে পারছো। তো ঘুড়ি বুঝতে পারছো? অ্যাকচুয়ালি আমাদের এই পর্বটা এই পর্যন্তই ছিল। তো আমি তোমাদের জন্য যে একটি সিরিজ তৈরি করতে যাচ্ছি, সেটি কয়েকটি পর্ব হবে। তো এই পর্বে আমাদের অষ্টম অধ্যায়ের চতুর্ভুজের যে সিরিজটি আমাদের গত ক্লাসে অর্থাৎ লেকচার একে আমরা পড়েছিলাম যে চতুর্ভুজটা কি অ্যাকচুয়ালি, এই পড়াগুলো আমরা পড়ছিলাম যে চতুর্ভুজকে আমরা কিভাবে শিখব। এবং আজকের এই ক্লাসটি লেকচার 2, যেটা চতুর্ভুজের প্রকারভেদ দিয়ে শুরু করছিলাম, যেখানে ছিল সামান্তরিক, আয়ত, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম, ঘুড়ি। তো আমি আশা করছি তোমাদের এই বিষয়গুলো কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ। তো লেকচার 3 অর্থাৎ সিরিজ নাম্বার 3-এ আমরা যেই বিষয়গুলো দেখব সেটা হচ্ছে আমাদের উপপাদ্য সংক্রান্ত, যে চতুর্ভুজের উপপাদ্য সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, যে আমরা উপপাদ্য 1 দেখব। আমরা এমনভাবে উপপাদ্যগুলোকে পড়ব যেন পরীক্ষায় আসলে কোনো দিন আমরা ভুল না করি এবং আমরা খুব রিয়ালিটির সাথে এগুলো শিখতে পারি, বুঝে বুঝে শিখতে পারি। ঠিক আছে? তো তোমরা আমাদের এই সিরিজটা দেখতে থাকো, এবং যদি কারো এই পর্বগুলো দেখে মনে হয় যে তোমাদের উপকারে আসছে, তাহলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। আমাদের এই পরিশ্রমগুলো যেন সার্থক হয়। এগুলো শুধু হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি। তো যেহেতু ফ্রিতে এত সুন্দর কন্টেন্ট পাচ্ছ, তোমরা কেন তোমাদের বন্ধুর জন্য সহায়ক হবে না? আমি যদি তোমাদের এগুলো খুব সুন্দর করে বসে থাকতে পারি বা বোঝাতে পারি, যদি অন্যদের জন্য উপকৃত হই এই লেসনগুলো, তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।